ধন্যবাদ। আসলে সময় একেবারে শেষের দিকে, আমি জাস্ট কয়েকটা কথা বলবো। প্রথমত আমি বলতে চাই যে আমরা তো আইনের শাসন, সুশাসনের কথা অনেক বলি। আমার পার্সোনাল রিয়েলাইজেশন এবং আমার কয়েকজন কলিগের সাথে আমি বলছিলাম যে আমার রিয়েলাইজেশন হলো আমাদের সুপ্রিম কোর্টের অ্যাডমিনিস্ট্রেশন সবচেয়ে বেশি অস্বচ্ছ এবং জবাবদিহিতাহীন একটা জায়গা। এবং এই সুপ্রিম কোর্টের অ্যাডমিনিস্ট্রেশন কতটা অস্বচ্ছ সেটার একটা সিম্পটম হলো ওই বেঞ্চ পুনর্গঠন, যেটা নিয়ে জাহেদ ভাই একটু আগে বললেন। কিভাবে বেঞ্চ পুনর্গঠন হয় আমরা জানি না, উই জাস্ট ডোন্ট নো। এটা একজন ব্যক্তির বিবেচনা বা বিবেচনার অভাবের উপরে নির্ভর করে। আমরা জানি না এই মুহূর্তে আমাদের সুপ্রিম কোর্টের কজ লিস্টে কয়েকজন জাজের বেঞ্চ নাই কেন। আমরা এই গত ভ্যাকেশনের পরে দেখছি যে 2-3 জন জাজ বেঞ্চ পাননি। আমরা এটা আপনি যদি আগের লিস্টের সাথে কম্পেয়ার করেন তাহলে এটা রিয়েলাইজ করবেন। এটা পুরোটাই হয়েছে একটা অস্বচ্ছ প্রক্রিয়া এবং এক ধরনের হাস সিচুয়েশন। সুতরাং আমরা যখন সংস্কারের কথা বলছি আমরা খুব আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ স্টেপস গুলোর কথা বলছি, কিন্তু আমাদের ওই প্রিন্সিপালের জায়গায় যেতে হবে যে সুপ্রিম কোর্ট এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, বাংলাদেশের প্রধান বিচারপতি হ্যাজ টু অ্যাক্ট ইন অ্যান অ্যাবসলিউটলি ট্রান্সপারেন্ট ম্যানার। এবং বেঞ্চ গঠনের নীতিমালা হলো তারই একটা বহিঃপ্রকাশ, যে এখানে বলতে হবে যে কোন বেঞ্চকে আমি কেন পরিবর্তন করবো, কোন পরিস্থিতিতে, এবং মামলা জট যাতে না হয়, মামলার দীর্ঘসূত্রিতা যাতে না হয়, তাকে অ্যাডভান্স নোটিশ দিতে হবে যে 1 মাস পরে কিন্তু আপনার এই জুরিসডিকশন থাকবে না। সুতরাং এই 1 মাসের মধ্যে আপনি আপনার যা শুনানি আছে সেগুলো শেষ করেন, আর যেগুলো আপনি পারবেন না ওগুলো আগে থেকেই লয়ারদেরকে বলেন যাতে ওনারা অন্য জায়গায় নিয়ে যেতে পারে। খুবই সিম্পল একটা জিনিস, কিন্তু এটা এখন কিন্তু নাই। আরেকটা কথা জাহেদ ভাই বলছিলেন যে ভালো সিভিলে তাকে সিভিল বেঞ্চ। কথা হলো কেউ কিন্তু সুপ্রিম কোর্টের জাজ মানে একটা সাবজেক্টে শুধু উনি অ্যাডজুডিকেট করবে এটা হতে পারে না। হি হ্যাজ টু বি গুড ইন অল সাবজেক্টস। এবং এটা কিভাবে সম্ভব? খুব সহজ। বিচারপতিরা কেউ আপনার সব মানে জ্ঞান মাথায় নিয়ে জন্মান না। বিচারপতিদেরকেও প্রশিক্ষণ দিতে হবে। একজন জাজ অ্যাডমিরালটি আপনার জুরিসডিকশনে বসেছেন, উনি জীবনে কোনো অ্যাডমিরালটি মামলা করেননি, কিন্তু সম্ভব ওনার দ্বারা অ্যাডমিরালটি মামলা ডিসাইড করা। All he needs is some background information. ওনাকে একটু ট্রেনিং নিতে হবে, দরকার হলে বিদেশ থেকে আপনার একজন ট্রেনার নিয়ে আসেন। অনেক রিটায়ার্ড জাজ আছেন অনেক এস্টাবলিশড জুরিসডিকশনে, তারা কিন্তু আফ্রিকাতে গিয়ে ট্রেনিং দেন, জাজদেরকে ট্রেনিং দেন, সুপিরিয়র কোর্টের জাজদেরকে ট্রেনিং দেন। আমাদের দেশে শুনেছেন কখনো যে সিঙ্গাপুর থেকে বা মালয়েশিয়া থেকে বা ইংল্যান্ড থেকে একজন রিটায়ার্ড জাজকে নিয়ে আসা হয়েছে আমাদের সুপ্রিম কোর্ট জাজদের ট্রেনিং দেওয়ার জন্য? আমাদের সুপ্রিম কোর্ট জাজরা মনে করেন তারা ট্রেনিং এর ঊর্ধ্বে, তারা অপমানিত বোধ করেন যদি বলা হয় যে আপনার প্রশিক্ষণ নিতে হবে। So we have to also bring fundamental reform to this culture. এগুলো হলো খুব আপনার সিম্পল কথা, কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে খুব মানে বিপ্লবাত্মক কথা। তো এরকম কিছু আপনার প্রপোজাল আমাদের রিফর্ম কমিশনের রিপোর্টে আছে। বাই দ্য ওয়ে, আমাদের রিফর্ম কমিশন ইজ নো লঙ্গার ইন এক্সিস্টেন্স, আমাদের টার্ম এক্সপায়ার করেছে। সুতরাং আমি এখন যা বলছি as a member of the bar, এবং we want to see some reforms happen in reality. খালি এটা আপনার রিপোর্টের ভিতরে থাকলে হবে না। আর আমি শেষ করছি একটা তথাকথিত বিতর্কিত বিষয় নিয়ে। আসলে এটা বিতর্কের কোনো বিষয় না। আমাদের হ্যাঁ রোজিয়াপা বলেছেন। আসলে আমরা কেন বলেছি যে আমাদের হাইকোর্টের বিকেন্দ্রীকরণ দরকার, আমি জাস্ট আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাই। আমি বলেছিলাম যে আমরা জনমত সংগ্রহ করেছি। আমাদের জনমত সংগ্রহের যে রেজাল্ট আমরা এখানে দিয়েছি যে নাগরিকদের 93.8% মনে করেন যে শুধু ঢাকায় হাইকোর্ট থাকলে হবে না, হাইকোর্টের বিকেন্দ্রীকরণ দরকার। সাধারণ আইনজীবীদের 85% মনে করেন যে হাইকোর্টের বিকেন্দ্রীকরণ দরকার। ইভেন সুপ্রিম কোর্টের আইনজীবীদের আলাদা একটা কোয়েশ্চেনিয়ার ছিল, মনে হয় শখানেক আইনজীবী এটার উত্তর দিয়েছিলেন। তাদেরও সংখ্যাগরিষ্ঠ 61.3% মনে করেন বিকেন্দ্রীকরণ দরকার।
আর অধস্থ আদালতের যারা বিচারক তাদের 93% মনে করেন বিকেন্দ্রীকরণ দরকার। এখন প্রশ্ন হলো হাইকোর্টের বিকেন্দ্রীকরণের এই যে আকাঙ্ক্ষা, এটা কিভাবে বাস্তবায়ন সম্ভব, এবং এটা বাস্তবায়নের জন্য আমাদের the celebrated judgment in the 8th amendment case, খুবই সেলিব্রেটেড একটা জাজমেন্ট, যুগান্তকারী জাজমেন্ট, এটা কোনো বাধা কিনা। আমার হাম্বল সাবমিশন হলো ওটা কোনো বাধা না, ওইটা একটা সহায়ক। কারণ আপনারা যারা আইনজীবী তারা তো বুঝবেনই, আমরা যখন একটা অ্যামেন্ডিং লেজিসলেশন চ্যালেঞ্জ করি তখন আমরা ওই অ্যামেন্ডিং লেজিসলেশনের ত্রুটিগুলো খুঁজে বের করি, এবং তখনকার যারা মানে জায়ান্টস অফ লয়ার্স ছিলেন ওই পিটিশনারের টিমে, তারা খুব মানে সুকৌশলে ওনারা ওই অ্যামেন্ডিং লেজিসলেশনের অনেকগুলো ত্রুটি খুঁজে বের করেছিলেন, এবং আমাদের রিপোর্টে এগুলো সামারাইজ করা আছে যে কি কি ত্রুটির কারণে ওই অ্যামেন্ডিং লেজিসলেশনটাকে contrary to the basic structure of the constitution বলা হয়েছিল যে আমাদের unitary character will be destroyed if that amendment had not been struck down। তো আমাদের পুরোটা জাজমেন্টই কিন্তু ওই অ্যামেন্ডিং লেজিসলেশনকে নিয়ে। আমরা আমাদের রিপোর্টে বলেছি যে ওই অ্যামেন্ডিং লেজিসলেশনের যে ত্রুটিগুলো ছিল সেই ত্রুটিগুলো যদি আমরা একটা নতুন অ্যামেন্ডমেন্টে পরিহার করি, যেমন আমরা এমন ভাবে সুপ্রিম কোর্টের বিভাগীয় পর্যায়ের জুরিসডিকশন বর্ণনা করব যাতে করে তাদের সমগ্র বাংলাদেশের উপরে জুরিসডিকশন থাকবে, শুধুমাত্র বিভাগীয় পর্যায়ে আপনি মামলাটা দায়ের করতে পারবেন, ইউ ডোন্ট হ্যাভ টু কাম অল দ্য ওয়ে টু ঢাকা। সেক্ষেত্রে কিন্তু আপনার রাষ্ট্রের ইউনিটারি ক্যারেক্টার ভঙ্গ হচ্ছে না। আগের লেজিসলেশনের আরেকটা ত্রুটি ছিল, বেঞ্চ টু বেঞ্চ ট্রান্সফারের কোনো বিধান ছিল না। আমরা যদি নতুন লেজিসলেশনে বলি যে না বেঞ্চ টু বেঞ্চ ট্রান্সফার করা যাবে, এবং কেউ যদি জাস্টিফিকেশন দেখাতে পারেন যে ওই বেঞ্চের চাইতে অন্য একটা বেঞ্চে কেন এটার নেক্সাস আর ক্লোজার, তখন ওই বেঞ্চে এটা ট্রান্সফার করা যাবে। এইরকম যে ত্রুটিগুলো মেজরিটি জাজমেন্ট গুলোতে ছিল, বদরুল হায়দার চৌধুরী, জাস্টিস শাহাবুদ্দিন এবং এম এইচ রহমান ওনাদের জাজমেন্টে সুন্দর করে বলেছেন, ওগুলো যদি আমরা পরিহার করি এবং ওগুলো রেকটিফাই করি, তাহলে ওই জাজমেন্ট উইল অ্যাক্ট অ্যাজ অ্যান এইড টু ডিসেন্ট্রালাইজেশন রাদার দ্যান বিং এ হিন্ড্রেন্স টু ডিসেন্ট্রালাইজেশন। So this was my humble submission. আমি জানি অনেকে দ্বিমত পোষণ করবেন, lawyers are all about dissenting, so that was my two thanks. Thank you.